এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য যারা আবেদন করেছেন, তারা কিছু এমন ভুল করলে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সেই ভুলগুলি কি আছে সেইটা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারই একটা এসইউপি কিন্তু প্রকাশিত করেছে রাজ্য সরকার। রাজ্যের প্রায় ৯৬% কৃষক রয়েছে যারা প্রান্তিক কৃষি জমি রয়েছে এবং প্রায়শই কৃষি ঋণের অল্পতার সম্মুখীন হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু অর্থনৈতিক বাজেটটা কিন্তু সম্পূর্ণ হারে কৃষির উপরেই নির্ভর করে, বেশিরভাগটাই। তো সেদিক দিয়ে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে শীর্ষস্থান এবং রাজ্যের অর্থনীতির কৃষির অবদান কিন্তু অভূতপূর্ব আছে। তাই বিপুল সংখ্যক ক্ষেতমজুর তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষি সহযোগী হয়ে থাকে, কৃষি সহযোগী ক্ষেত্রের উপরেই নির্ভরশীল থাকে। তো পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনের শীর্ষস্থান রাজ্য। তো পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি উৎপাদনে কিন্তু শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে সারা দেশের মধ্যে, এবং রাজ্যের অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত, এবং ক্ষেতমজুররা রাজ্যের কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সারা দেশের মধ্যে যে অর্থনীতি আছে, সে অর্থনীতিতে পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে কৃষি উৎপাদনে কিন্তু সবথেকে আগে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিকটাকেই ব্যালেন্স করার জন্য হচ্ছে মানে একটা ভালো জায়গা, ভালো দিক কিন্তু থাকে কৃষির ক্ষেত্রে। এই ক্ষেতমজুরদের ঝুঁকি কমাতে, অর্থাৎ এখানে কিন্তু ক্ষেতমজুরদের একটা ভালো ভূমিকা থাকে। এই ক্ষেতমজুরদের ঝুঁকি কমাতে রাজ্য সরকার একটা নতুন প্রকল্প বিবেচনাধীন ছিল, এবং মাননীয় অর্থমন্ত্রী ২০২৬-২৭ সালের বাজেটের বক্তৃতায় একটি প্রকল্পের মাধ্যমে ক্ষেতমজুরদেরকে ৳৪,০০০ বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করবার কিন্তু চিন্তাভাবনা করেছে। যেমন পশ্চিমবঙ্গ সরকার যেমন কৃষক বন্ধুদের দেয় বছরে ৳৪,০০০ করে আর্থিক সহায়তা প্রকল্প, সেরকম কিন্তু দেওয়ার চিন্তাভাবনা করেছে। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য কি আছে? বলা যায় এই প্রকল্পের অধীনে ক্ষেতমজুরেরা, অর্থাৎ আপনাদের ক্ষেতে যে সকল মানুষেরা কাজ করে, প্রাথমিকভাবে জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকলাপের উপর নির্ভরশীল। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৳৪,০০০ বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ ২,০০০ করে। এই অর্থগুলো একবার রবি ফসল মরশুমে আর একবার খারিফ মরশুমে ২ টি কিস্তিতে ২,০০০ করে কিন্তু অর্থ প্রদান করা হইবে। এই স্কিমটির জন্য যোগ্যতা কি লাগবে? এই স্কিমটির জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে না হয়ে যদি ভিন রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতাধীন হতে পারবেন না। ক্ষেতমজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো জমি নেই, সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন। অর্থাৎ যাদের কোনো জমি নেই, পরের জমির উপর নির্ভরশীল, অর্থাৎ ভাগচাষী হয়ে থাকে যারা, কিন্তু তাদের কোনো কৃষক বন্ধু আওতাভুক্ত নয়, তারা কিন্তু এই জায়গায় কিন্তু আওতাধীন আছে। এই প্রকল্পের কিন্তু তারা আওতাধীন থাকবে। এবং যারা বর্গা চাষী হিসেবে নথিভুক্ত, অর্থাৎ যারা বর্গা চাষী হিসেবে নথিভুক্ত আছে, তারা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আবেদন করতে পারবে না। এটার একটাই শর্ত হলো যে আপনার কোনো প্রকার কোনো কৃষি জমি আপনার নামে থাকা চলবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কৃষক বন্ধুতে আবেদন থাকা চলবে না। আপনি কৃষক বন্ধুতে নথিভুক্ত হলে কিন্তু আপনার চলবে না। বর্গা চাষী হিসেবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর যারা নির্ভরশীল, তারা কিন্তু আবেদন করতে পারবে। অন্যথায় যারা বর্গা চাষী আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবারও বলছি, যারা কেউ বর্গা চাষী হয়ে থাকে যদি কেউ, তাহলে কিন্তু সে এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। তাই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত পদ্ধতি ক্ষেতমজুরদের কাছ থেকে তাদেরকে কি করতে হবে না, সংশ্লিষ্ট এডি অফিস বা ব্লকে গিয়ে কিন্তু নিজেদের নামগুলোকে এখানে নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত করতে গেলে প্রয়োজনীয় যে তালিকাগুলি আছে, ডকুমেন্টস কি, কি লাগছে? আপনাকে আধার কার্ড দিয়ে, এটা বাধ্যতামূলক। আপনাকে আধার কার্ড দিতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ভোটার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড হওয়া উচিত। আপনি ভোটার কার্ড নাম্বার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং ৩ নম্বর আছে দেখুন, আবেদনকারীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। আবেদনকারীর নামের একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। ব্যাংক পাসবইয়ের যে ১ম পৃষ্ঠার যে জেরক্সটা আছে, সেই ১ম পৃষ্ঠার জেরক্স অথবা নিজস্ব বাতিল চেক কিন্তু দিতে হবে। বেসিক্যালি বাতিল চেক কিন্তু অনেকের থাকে না। তাই এটা বাদের তালিকায় দিয়ে রাখলাম। এটা কিন্তু কারোর দেওয়ার প্রয়োজন নেই। এবং অ্যাকাউন্টটি একটি সাধারণত জমা খাতা হতে হবে। অর্থাৎ সাধারণ যে সেভিংস অ্যাকাউন্টগুলি হয়, সেরকম একটা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনাকে থাকতে হবে। ঠিক আছে? জনধন অ্যাকাউন্ট নয়, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যে জনধন অ্যাকাউন্টগুলো শুরু করা হয়েছিল, সেই জনধন অ্যাকাউন্ট আপনি যদি দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না।
সঞ্চয় ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টের আধিকারিক যোগ্য, অর্থাৎ আপনার যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আছে সেইটিতে আপনার আধার কার্ড যুক্ত হতে হবে। অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে এবং সিবিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংকে আছে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। এমন হতে পারে অনেক ভাই পরিযায়ী শ্রমিক যারা ছিল তারা হয়তো বাইরে গেছে, কেরল বা ব্যাঙ্গালোর, সেখানে গিয়ে তারা কি করেছে একটা নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট খুলে এনে চলে এসেছে। কিন্তু তাদের ওই অ্যাকাউন্টটাতে কিন্তু কোনো কার্যকরী হবে না। এবং আপনাদেরকে বলে রাখি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধারের সঙ্গে যুক্ত হতে হবে। কারণ এইবারে খেতমজুরদের টাকা হোক বা কৃষক বন্ধু হোক, এবারের থেকে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা হবে প্রত্যেকের অ্যাকাউন্টে। যেমন পিএম কিষাণের টাকা ঢোকে, যেদিনই টাকা রিলিজ করা হয় সেদিনই কিন্তু টাকা ঢুকে যায়। মোবাইল নাম্বার এবং আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার নাম্বার সাধারণত যুক্ত থাকে। ৪ নম্বর হচ্ছে খেতমজুর সংক্রান্ত একটা স্বঘোষণাপত্র সংযোজনী ১ এবং তার আধারের তথ্য ব্যবহারের সম্মতির জন্য সংযোজনী এ দিতে হবে। আবেদনপত্রে সাঁটানোর জন্য একটা পাসপোর্ট সাইজ ছবি। অর্থাৎ এই যে ডকুমেন্টস গুলো আছে, এই ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে হবে এবং নিজের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেই ক্রাইটেরিয়া গুলো কিন্তু পূর্ণ থাকতে হবে। তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তালিকাভুক্ত যে পদ্ধতিটা আছে সেটা সকলে জানেন যে নির্দিষ্ট যে ব্লকে বা নির্দিষ্ট বিধানসভায় যে ক্যাম্পগুলি হচ্ছে সেই ক্যাম্পগুলিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত থেকে ফর্ম নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে সে কর্মকর্তাদের হাতে জমা দিতে হবে। এবং এখানে একটা সবথেকে বড় যে ক্রাইটেরিয়া আছে, যে একটা ভালো একটা কথা বলা হয়েছে দেখুন, বছরে ২ বার কিন্তু টাকা দেয়া হবে ডিবিটি লিঙ্কে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সেকশন হবে এবং যৌথ অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, আপনার সেই জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে গ্রাহ্যকর হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত শাখাগুলিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো গ্রহণ করা হবে। এর আগে বললাম, যারা বাইরে থেকে যারা করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে নেয়া হবে না। বাইরের অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন, পশ্চিমবঙ্গের বাইরে যারা রাজ্যে থেকে কাজ করতে যান তাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যবহার হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বসবাসকারী ক্ষেতমজুররাই কিন্তু এই প্রকল্পের অধীনে বর্ণিত হবে। অন্য কেউ কিন্তু এই প্রকল্পের অধীনে আসতে পারবে না। ব্যাস এতটাই তথ্য, এতটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো রেখে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।